আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমি আবারও হাজির হয়ে গেলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, গল্পটি শোনার পরে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে অবশ্যই। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। অনেক খুঁজেও মিঠিকে পেলাম না। ওরা ততক্ষণে ছবির মৃতদেহ নিয়ে বেরিয়ে পড়েছে। হতাশ হয়ে নিজের রুমে যাওয়ার জন্য লিফটে উঠি। ফিফথ ফ্লোরে নেমে আমাদের রুমে চলে যাই। সে রাতে আর ঘুমাতে পারিনি। শুভ অঘরে ঘুমাচ্ছে আর আমার মনে বারবার ওই ছবির মৃতদেহের আঘাত চিহ্নগুলোর কথা ভেসে উঠেছে। মাত্র মাস ছয়েকের পরিচয়ে এই মা মেয়ের প্রতি একটা টান তৈরি হয়েছিল আমার। তাই হয়তো এত বেশি ভেবে চলেছি। কিন্তু ছবির মৃত্যু যে রহস্যজনক তা আমি বুঝেছি। আর সেই রহস্য ভেদ আমি করবই। পরদিন সকালে আবার রোজের মতোই জীবনযাপন শুরু। সকালে স্কুলে যাওয়ার সময় বা দুপুরে ফেরার সময় দেখলাম মিঠিদের দরজা বন্ধ। মিঠির সাথে দেখা করার ইচ্ছে করছিল, তাই ওদের দরজায় গিয়ে বেল বাজালাম। আশিসবাবু দরজা খুললেন। বিনা ভনিতায় জিজ্ঞেস করলাম, মিঠি কাহা হে? ওনার সোজা উত্তর, সো রাহি হে। আর কিছু না বলে নিজের রুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে নিয়ে সবে খাওয়ার ফ্রেশ হয়ে নিয়ে সবে খাওয়ার বেড়ে ডাইনিং টেবিলে বসতে যাচ্ছি, চোখ গেল মিঠিদের ব্যালকনির খোলা দরজার দিকে। দেখি তনুজা দেবী মিঠিকে খুব বকছেন। মিঠিও কোনো কিছু নিয়ে জিদ করেই যাচ্ছে। হঠাৎ আশিসবাবু মেয়েকে কষিয়ে এক চড় লাগালেন। এমন অমানবিক দৃশ্য সহ্য করা যায় না। কিন্তু আমার হাতে তো কিছুই নেই। নিজের সন্তানকে শাসন করার অধিকার সব বাবার থাকে। সেখানে কারো বাধা দেওয়ার অন্যায়। তাই মন খারাপ হলেও উঠে জানালার পর্দা টেনে দিলাম। বিকালের দিকে ঘরের প্রয়োজনীয় কিছু সামগ্রী আনতে বাইরে বেরিয়েছিলাম। ফেরার সময় ঘরে ঢুকতে যাব, হঠাৎ মিঠি কোনোভাবে ওদের রুমে দরজা খুলে বেরিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি হাতের ব্যাগ দুটো নিচে নামিয়ে ওকে কোলে তুলে নিই। ওর ছোট মুখটার দিকে তাকিয়ে দেখি বাচ্চাটা অঝরে কাঁদছে। দুহাতে আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আন্টি, পাপা মুঝে বহুত মারতে হে, ইয়ে দেখো, বলে নিজের ঘাড়ের উপরের বড় কালশিটে দাগটা দেখালো। আমি প্রায় ভয়ে শিউরে উঠলাম। একজন বাবা কি করে নিজের এইটুকু মেয়েকে এমনভাবে মারতে পারে? মিঠিকে নিয়ে নিজের রুমে ঢুকে গেলাম। ওকে আর ওদের ঘরে দিতে মন চাইছিল না। ঘরে এসেই ওকে ঠান্ডা করতে একটু ম্যাঙ্গো জুস আর একটা চকলেট ওর হাতে দিলাম। কিন্তু এগুলো পেয়েও যেন ও শান্ত হলো না। ওর মধ্যে একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে। ঠিক যেমন ওর মা ছবির চোখে এক অদ্ভুত আতঙ্ক থাকতো। একটা ৪-৫ বছরের বাচ্চার সাথে এমন কি হয়েছে যে ও এতটা ভয় পেয়েছে? আমি এসব ভাবছি তার মধ্যেই ডোরবেল বেজে উঠল। দরজা খুলে দেখি তনুজা দেবী দাঁড়িয়ে আছেন। কিছু বলার আগেই অস্থিরভাবে মিঠিকে ডাকাডাকি শুরু করলেন। মিঠি অত্যন্ত ভয়ে ভয়ে আধ খাওয়া চকলেট হাতে বেরিয়ে এলো। মিঠিকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে তনুজা দেবী আমায় বললেন, मिठी को ऐसे आपने घर में मत लाइए, उसके पापा को ये सब पसंद नहीं है। একথা বলে চলে গেলেন। হঠাৎ কি মনে হতে দাঁড়িয়ে পড়লেন আর আমার দিকে ফিরে বললেন, बच्चों से अगर इतना ही प्यार है तो अपना बच्चा ले लो, दूसरों के बच्चे के पीस क्यों लगे हो। কথাটা ছোট হলেও মনে খুব বড় আঘাত দিল। সত্যি তো, বিয়ের ৩ বছর পরেও আমি সন্তানহীন। আমার নারী হৃদয়ের সুপ্ত মাতৃত্ব বাসনা মিঠিকে তাই বারবার কাছে পেতে চায়। কিন্তু তা তো অনুচিত। যতই হোক ও অন্যের সন্তান। রাত প্রায় ৯টা। শুভ বাড়ি ফিরেছে, হাত পা ধুয়ে খেতে বসেছে। আমিও ওর ঠিক পাশেই বসেছি খেতে, কিন্তু খাওয়ায় আমার মন নেই। অনেকক্ষণ ধরে আমাকে আনমনা হয়ে খাবার নাড়তে দেখে শুভ আমার বাঁ হাতটায় আলতো চাপ দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এত কি চিন্তা করছো? আসবার পর থেকেই দেখছি তুমি কি যেন ভেবে চলছো।
নিজেকে আর স্থির রাখতে পারলাম না। ওর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়লাম। আকুল আকুতি নিয়ে বললাম, "আমি মা হতে চাই। যে কোনো মূল্যে আমি মা হতে চাই শুভ।" এরপর বিকেল থেকে যা যা হয়েছে সব ওকে বললাম। শুভ দুহাতে আমাকে জড়িয়ে ধরে কপালে সস্নেহে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে বলল, "এত ভেবো না। যখন সময় হবে তখন দেখবে আমাদের ঘরেও একটা ছোট্ট পরী আসবে, যে শুধুই আমাদের হবে।" এরপর কেটে গেছে বেশ কয়েকটি দিন। স্কুলে গেছি, এসেছি, কিন্তু মিঠিকে আর স্কুলে দেখিনি। আমিও আর ওদের ঘরে যাইনি খবর নিতে। তনুজা দেবীর সেদিনের ওই কথা মনে গভীর দাগ কেটেছিল আমার। দেখতে দেখতে আমাদের কলকাতায় যাওয়ার দিন চলে এলো। ভাইয়ার বিয়েতে যাচ্ছি, কিন্তু আগের মতো উত্তেজনা নেই আমার। শুভ সব প্যাকিং করেছে। আমার যেন কোনো কাজেই রুচি নেই। যেতে হবে তাই যাচ্ছি। শরীরটাও দুদিন ধরে খারাপ লাগছে। কিছুই খেতে মন চাইছে না। তবু জোর করে নিজেকে চালাচ্ছি। যাওয়ার দিন রাত ৯টায় ফ্লাইট। বিমানবন্দরে পৌঁছতে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে। তাই হাতে কিছুটা সময় নিয়ে বেরোতে হবে। সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু বেরোবার ঠিক মিনিট ৫ আগে আমার শরীর অস্থির হয়ে বমি শুরু হয়। ওয়াশরুমে গিয়ে কোনো মতে পৌঁছলে সব বেরিয়ে আসে হড়হড় করে। চোখে মুখে জল দিয়ে বাইরে আসি, কিন্তু শরীর কাহিল হয়ে পড়ে। দাঁড়াতে না পেরে ডাইনিং টেবিলের চেয়ার টেনে ধপ করে বসে পড়ি। আমার অবস্থা দেখে শুভ ঠিক করে টিকেট বাতিল করবে, কিন্তু আমি বাধা দেই। তখন ৭টা ১৫ বাজে, মানে হাতে প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় আছে। আমি উঠে দাঁড়ালাম, বললাম, এতদিন পরে যখন সুযোগ এসেছে তখন যেভাবেই হোক যেতে হবে। তুমি এত ভেবো না তো, আমি ঠিক আছি। শুভ এক প্রকার নারাজি হয়ে ব্যাগ নিয়ে রুমের বাইরে বের হলো। আমি ওর পিছনে বেরিয়ে এলাম। শুভ দরজা লক করছে ঠিক তখনই মিঠিদের রুমের প্রবল চিৎকার চেঁচামেচি দুজনের কানে এলো। কিন্তু একে সময় কম, তার উপর যেচে পরের ঘরে নাক গলানোর ইচ্ছে ছিল না, তাই আর সেদিকে মন না দিয়ে নিজেদের ব্যাগ তুলে নিয়ে যাওয়ার উপক্রম করতেই বাঁধল গোল। আশিসবাবু নিজেদের রুমের দরজা খুলে বাইরে আসছিলেন। হঠাৎ মিঠি ওনাকে প্রায় ঠেলে বেরিয়ে এসে দৌড়ে আমার পিছনে দাঁড়িয়ে সভয়ে বলতে লাগলো, "আন্টি, মুঝে छोड़ के मत जाओ। पापा मुझे भी अम्मा की तरह मार देगा। मुझे डर लगता है।" ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম আমরা দুজন। চমক ভাঙল আশিসবাবুর উদ্ধত আচরণে। আমাদের সামনেই উনি মিঠিকে মারতে এগিয়ে এলেন। শুভ ওনার হাত না ধরে ফেললে হয়তো আঘাতটা আমার উপরই পড়ত। কিন্তু রাগে অন্ধ এই মানুষটি আমাদের তোয়াক্কা বিন্দুমাত্র না করে মিঠিকে টেনে হিঁচড়ে ঘরে নিতে গেলে মিঠি শক্ত করে আমার আঁচল চেপে ধরে আর বলে, "মাম্মা को पापा ने ही बाथरूम में धक्का मारा था। अम्मा रोई थी, लेकिन पापा ने ही माना। आंटी, मुझे छोड़ के मत जाओ।" সেই মুহূর্তে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত বোধ যেন লুপ্ত হয়ে গেছিল। শুভ আমার আঁচল ছাড়িয়ে নিয়ে মিঠিকে চলে যেতে দিল। আমাকেও ঠেলে নিয়ে যেতে যেতে শুভ বলল, "ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে রাই, আর দেরি করা যাবে না, চলো।" মন্ত্রচালিতের মতো নিচে নেমে গাড়িতে বসে পড়লাম। এয়ারপোর্ট পৌঁছে ফ্লাইটেও উঠলাম। পাড়ি দিলাম নিজের অতি পরিচিত ঠিকানার উদ্দেশ্যে। কিন্তু মন পড়ে থাকলো এই গুজরাটের ছোট্ট মিঠির কাছে। গল্পের এর পরে কি হতে পারে সেটা জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আর এই গল্পের পরের পর্বটি নিয়ে কে কি আন্দাজ করছেন তা তাড়াতাড়ি কমেন্টে জানান। আজকে তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ।